ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস জরুরি হটলাইনও স্থাপন করেছে। দুটি মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। নাম্বার দুটি হল +9899 08577368 এবং অপর নাম্বারটি হল +989122065745। দর্শক, এবার অন্য প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। লন্ডন থেকে ঢাকা ফিরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, এদেশের মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। গেল শুক্রবার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচনার বিষয় হয়েছে এই বৈঠক। বৈঠকের পর সোমবার সকালে ঢাকায় ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আমির খসরু সাংবাদিকদের সাথে কথা বলেন বৈঠক প্রসঙ্গে। বলেন, সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে, আর যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হবেন নির্বাচনের পর তা কার্যকর করা হবে। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সাক্ষাৎ শেষে ডক্টর মঈন খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। আজকের আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। এছাড়া বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারা কুকের সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুনের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, 24 জুনের মধ্যে তারা হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে দুজনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে। এরপর অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন গ্রেফতার থাকায় আজ এই মামলার শুনানির দিনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 16 জুন তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই আইনের অধীনে স্থায়ী কমিশন হবে। একই সঙ্গে তিনি বলেছেন, এ পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদ দেওয়ার কথা ভাবছে সরকার। সকালে সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের 2 সদস্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই
আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। দ্রুত গণমাধ্যম সংস্কার কাজ শেষ করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্ব হারিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। 1975 সালের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের সরকার সব পত্রিকা বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা সরকারি ব্যবস্থাপনায় রেখে বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় দমনমূলক পদক্ষেপ নেয়। দিনটি উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় সাংবাদিক নেতারা গণতন্ত্র এবং সুশাসনে সংবাদপত্রের অবদান তুলে ধরেন। সেই সাথে গত 15 বছরে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর নির্যাতনের কথা উঠে আসে। যে আপনি স্বৈরাচারের দোষর, কর্তৃত্ববাদিতার দোষর, এটি কেন হলো? পলিটিক্যাল বিলিফ ছিল, এই হয়তো ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, প্রফেশনের মধ্যে একটা রিফ্লেকশন ছিল না। কিন্তু পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, মানে প্রফেশন আর ব্যক্তিগত বিলিফ, এই দুটোকে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন একসাথে করে ফেলেছেন, তখনই আপনি কোন দিক দিয়ে কার দোষর হয়েছেন, কার কর্তৃত্ব, কার সেবাদাস হয়েছেন, সেটি কিন্তু বুঝতে পারেন নাই। ঢাকা দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ সেলগুলো নিজেই তত্ত্বাবধান করবেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেছেন, দায়িত্ব গ্রহণ না করলেও জনগণের চাওয়ার কারণে তিনি মেয়র হিসেবে এসেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, তার মেয়র হওয়ার গ্যাজেট বহাল থাকায় দক্ষিণের প্রশাসক অবৈধ। দুপুরে নগর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগের 21 দিন এবং ঈদের কোরবানি ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যাতে চলমান থাকে, সেগুলোর যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেটির ব্যাপারে আমরা ডে 1 থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না, আমরা এই ব্যাপারে খুব কড়া বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় চালক কাজল চন্দ্র রায় ও আব্দুল আজিজ নামের অপর একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মোতাহার হোসেনের হাতীবান্ধার বড়খাতা এলাকার একটি বাড়ি থেকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য গাড়িটি বের করা হয়, কিন্তু স্থানীয় কয়েকজন ধাওয়া করে কালীগঞ্জের কাকিনায় সেটি আটক করে। পরে পুলিশ গিয়ে গাড়িটিকে জব্দের পাশাপাশি ওই দুজনকেও আটক করে। গত 5 আগস্টের পর থেকে মোতাহার হোসেন আত্মগোপনে রয়েছেন। দীর্ঘ 10 দিন ছুটি শেষে আজ থেকে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়। হিলি বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল আজহা উপলক্ষে গত 5 থেকে 15 জুন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। তবে পাসপোর্টধারী যাত্রীদের 2 দেশে আসা যাওয়া অব্যাহত ছিল। আজ পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বরগুনায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ। সোহেল, ডেঙ্গু রেড জোন বরগুনা, তো মশক নিধনে কি পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন, জানাবেন আমাদের। মালিহা, বেশ কয়েকদিন ধরেই, গত 15 দিন ধরেই বেশ কিছু মৃত্যু বরগুনাবাসীকে শোকে ভাসিয়ে দিয়েছে। বেশ কিছু অকাল মৃত্যু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, এবং এরপর থেকেই কিন্তু
এখানকার স্থানীয় এলাকাবাসী বেশ কিছু আন্দোলন করেছে যাতে করে এখানকার এখানকার মশক নিধনে যেন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় এবং এখানে বরগুনা জেনারেল হসপিটাল নজিরবিহীন ডাক্তার সংকট রয়েছে, সেই সব বিষয়ে যেন জরুরি পদক্ষেপ নেওয়া হয়। সে কারণে কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সাংগঠনিক এবং রাজনৈতিক সংগঠন এখানে আন্দোলন করেছে পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সের দাবিতে। এবং মশক নিধনের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, আমরা এখানকার পৌর পরিষদ এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এ খাতে আসলে মশার যে ওষুধ কিনতে হয় মশক নিধনের ক্ষেত্রে, সেই সব ওষুধ কেনার ক্ষেত্রে বা অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট না থাকায় বা বরাদ্দ না থাকায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এবং এই পরিস্থিতির জন্য বরগুনা পৌরসভা বা জেলা প্রশাসন কিন্তু খুব একটা প্রস্তুত ছিল না বরাদ্দের জায়গা থেকে। তাদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, উনি জানিয়েছেন যিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জানিয়েছেন যাতে করে এখানে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়, যাতে মশক নিধনের ক্ষেত্রে কার্যকরী তারা ব্যবস্থা নিতে পারেন। ইতিমধ্যে স্থানীয়দের আন্দোলনের বা দাবির মুখে বরগুনার জেনারেল হাসপাতালে কিন্তু 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স এখানে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 3 জন চিকিৎসক এসে এখানে যোগদান করেছেন। নার্সরা এখনো এসে পৌঁছেনি, তবে আসবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। মশক নিধনের ক্ষেত্রে জেলা প্রশাসন, পৌর পরিষদ তারা স্থানীয় সাধারণ মানুষকে, সর্বস্তর সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়া এবং পাশাপাশি নিজ নিজ উদ্যোগে নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্যে তিনি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। মালিহা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর গলাচিপা উপজেলাতেও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতরাতে এক শিক্ষার্থী মারা গেছে। আজ সকাল পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত 9 জন রোগী ভর্তি হয়েছে। নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিথির চাচা জানান, শুক্রবার পেটে ব্যথা ও বমি হলে প্রথমে বিথিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে গতরাতে তার মৃত্যু হয়। চাঁদপুরে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তবে ল্যাব না থাকায় করোনা পরীক্ষা করা অত্যন্ত সময় সাপেক্ষ হয়ে পড়েছে। রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী কুমিল্লা জেলায়। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরে 2020 সালে সাবেক মন্ত্রী দীপুমণি ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে দীপুমণির বাসভবনে তার বাবার নামে RT-PCR ল্যাব চালু করা হয়। পরে ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট দীপুমণির বাসায় ভাঙচুরের সময় করোনা পরীক্ষার ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ কারণে বর্তমানে চাঁদপুরে RT-PCR ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। করোনা যেভাবে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আবার পুনরায় সদর হাসপাতালে সেই পরিমাণ মুসিবত নাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেন নতুন করে ব্যবস্থা করা হয়, যেন আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আবারও যদি এরকম একটা সিচুয়েশন আসে, একটা সংকট আসে, কিভাবে আমরা এটা মোকাবেলা করব, আমাদের সেই পরিবেশটা এখানে করে দেওয়া। এখানে PCR ল্যাব নাই, করোনা আর স্যাম্পল সংগ্রহ নেই, এখানে করোনা টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সব রকম প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই মুহূর্তে চাঁদপুরে কোনো PCR ল্যাব নেই। যে আগে বেসরকারি পর্যায়ে একটা ল্যাব ছিল, যেটা এখনো সচল নাই। এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইসোলেশন ওয়ার্ড আমরা এখনো চালু করিনি, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। রোগী আসলে আমরা আর কি যে করতে আমাদের যে পরিকল্পনার মধ্যে আছে, আমরা কোন ওয়ার্ডটাকে করব, কিভাবে করব। নিজের বাসায় RT-PCR ল্যাব স্থাপনের জন্য সাবেক মন্ত্রী দীপুমণি সহ অভিযুক্তদের শাস্তির পাশাপাশি নতুন করে করোনা পরীক্ষার জন্য দ্রুত ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। NTV নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, জানাবেন। মালিহা, আমি যদি পূর্বের করোনার যে ঘটনাটি সেটি যদি দিয়ে আমি শুরু করি, যে 2020 সালে সারা দেশের ন্যায় যখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তখন চাঁদপুরও কিন্তু অন্যতম একটি জেলা হিসেবে ছিল। মৃত্যুর সংখ্যা
থাকতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে, তখন সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে 2020 সালের 27শে জুলাই তার নিজ বাড়িতে নতুন বাজার এলাকায় একটি করোনা আরটিসি পিসিআর ল্যাব কিন্তু সেখানে স্থাপন করেন। তখন সেখানে কিন্তু পুরো জেলার মানুষ সেখানে করোনার যারা রোগী ছিলেন উপসর্গ নিয়ে আসা সেখানে পরীক্ষা করানো হতো। যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তখন সেটি পুরোপুরি একবারে বন্ধ হয়ে যায়। এরপরেই আসলে ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশে যখন একযোগে জ্বালাও পোড়াও আন্দোলন, ভাঙচুর, লুটপাট শুরু হলো, তখনই দীপু মনির বাড়িতে হামলা, লুটপাট শুরু হয়। সেই ক্ষেত্রে কিন্তু যে পিসিআর ল্যাব ছিল সেটি কিন্তু বাদ পড়েনি, যার কারণে ওই লুটপাট হওয়ার কারণে বলা চলে যে চাঁদপুরে যে করোনার যে আরটিসি পিসিআর ল্যাব সেটিও এখন বলা চলে যে নিষ্ক্রিয় রয়েছে, যার কারণে চাঁদপুরের যে আগত রোগীরা তারা কিন্তু এখন করোনার পরীক্ষা নিরীক্ষা করাতে পারছে না। যদিও সিভিল সার্জন এবং এখানে সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন যেহেতু চাঁদপুরে এখন পর্যন্ত কোনো করোনার পরীক্ষার মেশিন নেই, সেক্ষেত্রে এখানে যারা আসবেন তাদেরকে এখন আপাতত কুমিল্লায় রেফার করা হবে। আমরা গত 2 দিন ধরে চাঁদপুর সরকারি হাসপাতালে ঘুরে দেখেছি যেই সকল রোগীরা করোনার উপসর্গ দিয়ে আসছেন তারা এখানে আসলে ঘুরে ফিরে চলে যাচ্ছেন। আরেকটা বিষয় সবচেয়ে বলে রাখি যে এক প্রকার ভোগান্তির কারণে কিন্তু অনেকেই এখন করোনার উপসর্গ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেটা প্রকাশ্যে বলছে না। তারা এক প্রকার নিশ্চুপ থেকে সদর হাসপাতালে এসে যখন জানতে পারছেন যে সদর হাসপাতালে করোনার পরীক্ষা হচ্ছে না, কুমিল্লা যেতে হবে, তখন কিন্তু তারা গোপন রেখে চলে যাচ্ছেন। তো বলা চলে যে যখন আবারও করোনা সংক্রমণ মাথা নাড়া দিয়ে উঠেছে তখন কিন্তু চাঁদপুরে এখন বলা চলে যে করোনার যে ল্যাব সেই ল্যাবটি নেই। তবে এখানকার আগত রোগীরা জানিয়েছে দ্রুত যাতে এই করোনার ল্যাবটি স্থাপন করা হয়, তা না হলে এখানকার রোগীরা আসলে করোনার যে পরীক্ষা সেই সুফল আসলে পাবে না। তো এই ছিল আমার কাছে করোনার যে সেই ল্যাবের সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের কারাবন্দী ইস্কন নেতা চিন্ময় দাসকে পুলিশের আবেদনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যাসহ একাধিক মামলায় বর্তমানে কারাবন্দী আছেন ইস্কন নেতা চিন্ময় দাস। কোতোয়ালি থানা পুলিশ আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসকে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে বিচারক আলাউদ্দিন আরিফ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। 10 দিনের নিষেধাজ্ঞা শেষে নাটোর থেকে ঢাকায় লবণজাত কাঁচা চামড়া পাঠানো শুরু হয়েছে। তবে ফলের মৌসুম হওয়ায় অধিকাংশ ট্রাক আম পরিবহনে ব্যস্ত, তাই পরিবহন সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় নাটোরের মার্কেট থেকে ট্যানারিতে চামড়া পৌঁছানোর জন্য সরকারের কাছে বিআরটিসির ট্রাক সরবরাহের দাবি করেছেন ব্যবসায়ীরা। গত 24 ঘন্টায় নাটোর মার্কেট থেকে প্রায় 70,000 পিস চামড়া ট্যানারিগুলোতে পাঠানো হয়েছে। আরও প্রায় 2 লাখ চামড়া আড়ত ও গোডাউনে আটকে আছে। দ্রুত ঢাকায় পাঠানো না গেলে অন্য জেলার চামড়াও ঢুকতে পারছে না নাটোর মার্কেটে। মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যায় মূল ঘাতক প্রতিবেশী জুনেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে জুনেল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে জুনেল। 12 জুন সকালে নাফিসা পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নাফিসা চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে ঝোপের ভিতর ফেলে পালিয়ে যায় জুনেল মিয়া। এদিকে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দের পর এবারে যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়ার সম্পদ দেশে ফেরানো সম্ভব। অভিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে না বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার, ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতি প্রমাণ মিলেছে। দুপুরে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করেছেন টিউলিপ। তিনি আরও জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এক দেশের টাকা আরেক দেশে চলে গেল, সেই দেশ বলবে যে আমার টাকা আমি কেন ফেরত দেবো? সেটা তো সেই দেশের সম্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে সক্ষম হই, এটা খুব সহজ কাজ না। আমি আশাবাদী আমরা যে
আমাদের যত টাকা পাচার হয়েছে সবটাকে আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। মোস্তফা মহসিন মন্টুর বলিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবন তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে মহসিন মন্টুর মরদেহে গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নীতি এবং নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করেনি মোস্তফা মহসিন মন্টু। এ সময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, তিনি সবসময় একটি গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতেন। এ সময় স্মৃতিচারণ করে পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া চান সকলের কাছে। এর আগে রাজধানী কাঁটাবন, নিজ জেলা কেরানীগঞ্জ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। একজন বরেণ্য রাজনীতিক, তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন, পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করা যেন শক্তি। রাজধানী সহ সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 25 জন। রাজধানী হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা আর স্বাস্থ্যবিধি না মানলে মহামারী আকার ধারণ করতে পারে পরিস্থিতি। নাজিবুর রহমানের রিপোর্ট। ভরা বর্ষা মৌসুমে বেড়েছে ডেঙ্গু, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। চলতি বছরের জুন মাসে দেশে করোনার নতুন ধরন শনাক্ত হচ্ছে বেশি। বয়স্কদের মধ্যে অনেকেরই প্রয়োজন হচ্ছে আইসিইউ সেবা। হাসপাতালগুলোতে করোনার সাথে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে রোগী ও তার স্বজনদের আনাগোনা। ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই শিশু। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা জেলা থেকেও প্রতিদিন রোগী আসছেন ঢাকায়। গত রোববার হালকা জ্বর উঠছে, জ্বর দেখার পরে আমরা বরগুনা সদর হাসপাতাল নিয়ে গেছি। সেখানে ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে, তো ওখানে কোনো চিকিৎসা নেই। আমার শুরুতে ছিল আমার শরীরের ভিতরে অনেক কাঁপা জ্বর আসছিল, জ্বর আসার পর পুরো শরীরটা ব্যথায় ভরে গেছিল। করোনার নতুন ধরনটি আগের চেয়ে বেশি শক্তিশালী, আর এ কারণে মহামারী হওয়ার আগেই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।